কিছু মানুষের উপস্থিতি খুব অদ্ভুত। তারা কিছু করে না, কিছু বলে না, তবু বুকের ভেতর নড়াচড়া শুরু হয়ে যায়। আমি বিশ্বাস করতাম ভালোবাসা মানেই প্রতিশ্রুতি, ভালোবাসা মানেই অপেক্ষা। কিন্তু জীবনের একটা সময় এসে বুঝলাম কিছু অনুভূতি প্রশ্ন করে না, অনুমতি নেয় না, হঠাৎ করেই এসে বসে পড়ে মনের ভেতর। এই গল্পটা সেই সময়ের, যখন আমি চুপ করে থেকেও নিজের ভেতরের শব্দগুলো থামাতে পারিনি। আমি নিজের গল্প নিজেই বলছি, কারণ এই গল্পের সাক্ষী শুধু আমি। আমার নাম পূজা, বয়স ২৮। বিয়ের পর খুব অল্প সময়েই আমি স্বামীকে কাছে পেয়েছিলাম। চাকরির জন্য সে বিদেশে চলে যায়। শুরুতে মনে হয়েছিল দূরত্ব সাময়িক, কিন্তু সময় যত বাড়তে লাগল আমি বুঝলাম দূরত্ব শুধু জায়গার না, মনেরও। বাড়িতে শ্বশুর শাশুড়ি ছিলেন, দুজনেই অসুস্থ, নিজেদের ঘরের বাইরে খুব একটা বের হতেন না। আর ছিল আমার দেওর আরিফ। আরিফ তখন মাত্র ২১, কিন্তু তার কাঁধে যেন বয়সের চেয়ে বেশি দায়িত্ব। বাড়ির বাজার করা, ওষুধ আনা, বিল দেওয়া, কখনো ব্যাংক, কখনো অফিস, সবই ও দেখত। আমি ধীরে ধীরে বুঝতে পারলাম এই বাড়িটা আরিফের উপরই দাঁড়িয়ে আছে। আমি কৃতজ্ঞ ছিলাম, শুধু কৃতজ্ঞ, অন্তত তখন। একাকিত্ব আমাকে ভেতর থেকে খেয়ে ফেলছিল, তাই আমি সিদ্ধান্ত নিলাম নিজেকে ব্যস্ত রাখব। পাড়ার কয়েকটা বাচ্চাকে আমি পড়াতে শুরু করলাম। ছোট্ট একটা ঘরে প্রতিদিন বিকেলে হাসি চেঁচামেচি ভরে যেত। ওদের পড়াতে পড়াতে আমি নিজের মনটাকেও ব্যস্ত রাখতে পারতাম। আরিফ প্রায়ই সন্ধ্যায় বাড়ি ফিরত। দরজার পাশে দাঁড়িয়ে বলত, ভাবি, আজ তো বেশ জমে গেছে ক্লাস। আমি হেসে ফেলতাম। ধীরে ধীরে বদল। দিন যেতে লাগল। আরিফ এখন শুধু কাজের কথা বলত না, ও জানতে চাইত আমি কেমন আছি, ক্লান্ত লাগছে কিনা। একদিন হঠাৎ বলল, ভাবি, আপনি হাসলে পড়ুয়াগুলোও ভালো পড়ে। আমি কিছু বলিনি, কিন্তু মনটা কেমন যেন নরম হয়ে গিয়েছিল। একদিন বিকেলে হঠাৎ বৃষ্টি নামল। বাচ্চারা সবাই চলে গেল। আমি একা বসে জানালার বাইরে তাকিয়েছিলাম। আরিফ তখনই বাড়ি ফিরল। ভেজা চুল, হালকা হাসি। বলল, ভাবি, চা বানাবেন? আমি চা বানালাম। আমরা দুজন বারান্দায় বসে বৃষ্টি দেখছিলাম। কথা খুব কম হচ্ছিল, কিন্তু নীরবতাটা অস্বস্তিকর ছিল না। হঠাৎ আরিফ বলল, ভাবি, আপনি কি কখনো খুব একা অনুভব করেন? প্রশ্নটা শুনে আমি চমকে গেলাম। আমি জানি না কেন, কিন্তু সেদিন মিথ্যে বলতে পারিনি। চুপ করে মাথা নাড়লাম। ও কিছু বলল না, শুধু বৃষ্টির দিকে তাকিয়ে থাকল। সেই রাতেই স্বামীর ফোন এলো, কথা হলো। সে বলল, আর কিছুদিন ধৈর্য ধরো। আমি বললাম, ঠিক আছে, কিন্তু ফোন কেটে গেলে বুকটা ভারী হয়ে গেল, কারণ ধৈর্যেরও একটা সীমা থাকে। এরপর থেকে আরিফ আমাকে আরও খেয়াল রাখত। কখনো ফল এনে দিত, কখনো বলতো, ভাবি, আজ একটু বিশ্রাম নিন। আমি জানতাম এই যত্নটা ঠিক কোথায় গিয়ে থামা উচিত, কিন্তু অনুভূতি সবসময় সীমা মানে না। আমি নিজেকে বারবার বলতাম, সে আমার দেওর, কিন্তু যখনও আমার দিকে তাকাত মনে হতো সে শুধু একজন মানুষ যে আমার কষ্টটা বুঝতে পারছে। এই বোঝাটাই সবচেয়ে বিপজ্জনক। এই গল্পের কোনো নাটকীয় মোড় নেই, কোনো স্বীকারোক্তি নেই, কোনো নিষিদ্ধ মুহূর্ত নেই। শুধু আছে কিছু না বলা কথা, কিছু থেমে যাওয়া অনুভূতি। আমি আজও বাচ্চাদের পড়াই, আরিফ আজও বাড়ির দায়িত্ব সামলায়। আমরা দুজনেই জানি কিছু অনুভূতি স্বীকার না করলেও থেকে যায়, নীরবে, আজীবন। সেদিনের পর থেকে আমার ভেতরের শান্তিটা আর আগের মতো রইল না। বাইরে থেকে সবকিছু স্বাভাবিকই ছিল, বাড়ি, পড়ানো, বাজার, রাতের খাওয়া, কিন্তু আমার ভেতরে যেন সবসময় একটা অদৃশ্য অস্থিরতা কাজ করত। আমি নিজেও ঠিক বুঝতে পারতাম না কি নিয়ে এত অস্বস্তি। শুধু এটুকু বুঝতাম, আরিফকে আগের মতো নির্লিপ্তভাবে দেখতে পারছি না। সে আগের মতোই দায়িত্বশীল, আগের মতোই ভদ্র ছিল, কিন্তু আমার চোখে তার উপস্থিতি আলাদা হয়ে উঠছিল। সকালের কাজকর্ম শেষ করে যখন বিকেলে পড়াতে বসতাম, তখনও মনটা অন্য জায়গায় চলে যেত। আগে এই পড়ানোই আমাকে ব্যস্ত রাখত, একাকিত্ব ভুলিয়ে দিত। এখন ক্লাস শেষ হলে একটা অদ্ভুত শূন্যতা আমাকে গ্রাস করত। আরিফ বাড়ি ফিরলে স্বাভাবিকভাবেই খোঁজ নিত, আমি কেমন আছি, খুব ক্লান্ত লাগছে কিনা।
এই সাধারণ প্রশ্নগুলোর মধ্যেই এমন এক ধরনের যত্ন ছিল যা আমাকে অস্বস্তিতে ফেলত। আমি নিজেকে বারবার বলতাম, এটা স্বাভাবিক, পরিবারের মানুষ বলেই সে খেয়াল রাখছে। কিন্তু মন সব কথা মানতে চাইত না। একদিন বিকেলে পড়ানো শেষ করে হঠাৎ খুব দুর্বল লাগছিল, মাথা ধরেছিল, শরীরটা যেন ভারী হয়ে গিয়েছিল। আরিফ ঘরে ঢুকেই সেটা বুঝে গেল। সে আমাকে কিছু না জিজ্ঞেস করেই এক গ্লাস পানি এনে দিল, তারপর বলল একটু শুয়ে পড়তে। সেই মুহূর্তে তার কণ্ঠে কোনো অতিরিক্ত আবেগ ছিল না, কিন্তু ওই সাধারণ যত্নটাই আমার বুকের ভেতর অদ্ভুত একটা চাপ তৈরি করল। আমি বুঝতে পারছিলাম এই অনুভূতির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকলে আমি নিজেই নিজেকে হারিয়ে ফেলব। সেই রাতেই অনেকক্ষণ ঘুম আসেনি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে মনে হচ্ছিল, আমি কি ধীরে ধীরে এমন এক জায়গায় চলে যাচ্ছি যেখান থেকে ফেরা কঠিন? আমি তো কোনো ভুল করিনি, কোনো সীমা লঙ্ঘন করিনি। তবু কেন মনে হচ্ছিল আমি একটা অদৃশ্য সীমার ঠিক কিনারায় দাঁড়িয়ে আছি? তখন বুঝলাম, ভুল শুধু কাজে হয় না, কখনো কখনো অনুভূতিও মানুষকে অপরাধ বোধে ভোগায়। এর মাঝেই স্বামীর ফোন এলো একদিন। অনেক দিন পর কথা হলো, কিন্তু কথার ভেতরে আগের উষ্ণতা ছিল না। সে তার কাজের চাপের কথা বলল, ক্লান্ত কণ্ঠে জানালো আর কিছুদিন ধৈর্য ধরতে হবে। আমি সব শুনে শুধু বললাম, ঠিক আছে। ফোন কেটে যাওয়ার পর দীর্ঘক্ষণ চুপ করে বসেছিলাম। তখনই সবচেয়ে স্পষ্টভাবে অনুভব করলাম, এই সংসারে আমি একা। দায়িত্ব আছে, মানুষ আছে, কিন্তু নিজের কথা বলার মতো কেউ নেই। কয়েকদিন পর এক সন্ধ্যায় আরিফ হঠাৎ বলল সে একটা কথা বলতে চায়। আমি কিছুটা সতর্ক হয়েই তার দিকে তাকালাম। সে খুব শান্ত গলায় বলল, আমি খুব শক্ত মানুষ, কিন্তু শক্ত মানুষরাই সবচেয়ে বেশি ভেতরে ভেঙে থাকে। কথাটা শুনে আমার চোখ ভিজে উঠেছিল। আমি দ্রুত মুখ ঘুরিয়ে নিয়েছিলাম, যেন সে বুঝতে না পারে। আরিফ আর কিছু বলেনি, কিন্তু ওই কথাটাই আমাকে সবচেয়ে বেশি নাড়া দিয়েছিল, কারণ সে আমার সেই দিকটা দেখে ফেলেছিল যেটা আমি সকার কাছ থেকে লুকিয়ে রাখতাম। সেই রাতেই আমি একটা সিদ্ধান্ত নিলাম, অনুভূতির এই নীরব স্রোতকে আমাকে থামাতে হবে। পরদিন থেকেই আমি নিজের আচরণ বদলে ফেললাম। অপ্রয়োজনীয় কথা কমিয়ে দিলাম। পড়ানো শেষ হলেই নিজের ঘরে চলে যেতাম। এটা কষ্টের ছিল, কিন্তু প্রয়োজনীয় ছিল। আমি জানতাম এই দূরত্বই আমাদের দুজনকে সঠিক জায়গায় রাখবে। আরিফ আগের মতোই ছিল। সে কখনো অভিযোগ করেনি, কখনো প্রশ্নও করেনি। শুধু আমাদের মাঝখানে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেল, যেটা আমরা দুজনেই বুঝতে পারছিলাম, আবার মেনেও নিচ্ছিলাম। কিছু গল্প অনুভূতিতে শুরু হয়, কিন্তু শেষ হয় সিদ্ধান্তে। এই গল্পটাও তেমনই, যেখানে না বলা কথাগুলোই সবচেয়ে বড় সত্য হয়ে থেকে যায়।